নমস্কার সকলকে সকলকে স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে। আজকে আমরা দেখছি তপতী পাবলিশার্সের ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য নতুন 47টা প্র্যাকটিস সেটের বই এবং বড় করে লেখা আছে ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর। এই বইটার সব থেকে বড় বিশেষত্ব এইখানে, কারণ এখানে 47টা প্র্যাকটিস যেটা অনেকটাই সংখ্যায় দেখতে গেলে সেটা তো রয়েছে, কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখবো কিন্তু ব্যাখ্যা করা আছে। শুধু যে ব্যাখ্যা আছে তাই নয়, নলেজ ক্যাপসুল মানে এক্সট্রা ইনফরমেশন দিয়েও ব্যাখ্যা আছে। তোমরা জানো প্রিলিমসের 200টা প্রশ্ন থাকে, সেই 200টা প্রশ্নের মধ্যে অঙ্ক, রিজনিং সব আছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যা সহ একটা বই দেখতে পাচ্ছি। আসন্ন ডাব্লিউবিসিএস প্রিলিমস যখনই হবে এই বছর 2026-এ, তার জন্য একটা নতুন বই। তো আজকে এই বইটা আমরা এখন দেখতে চলেছি। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, ইজিলি আমাদের কাছেও পেয়ে যাবে। ইনফ্যাক্ট এই ভিডিওটা করার আগেই অনেকে সংগ্রহ করে নিয়েছো, তোমরা জানো যারা নিয়েছো। এই যে দাম বলে দিই, 750 দাম করা হয়েছে, ফার্স্ট পাবলিশড 2026-এর বইটা। ঠিক আছে, নিচে ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 750 তো দাম পড়বে না, ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি দিয়ে কীরকম পড়ছে আমরা জানিয়ে দেবো। বেশ চড়ার মধ্যে একটি বই এবং নিঃসন্দেহে বাংলা ভাষায় পুরোটাই। ঠিক আছে, এবার চলো বইটার ভেতরে কন্টেন্ট আমরা দেখব। বইটার সঙ্গে যুক্ত রয়েছে ডক্টর অর্ণব প্রহারাজ, শুভদীপ বাটাভিয়াল আর অর্পণ চক্রবর্তী। ঠিক আছে, এডিটেড বাই ডক্টর রিঙ্কু চক্রবর্তী, তিনি পাবলিকেশনের কর্ণধার। এবং একই সাথে আমরা দেখতে পাবো অনেক অনারি এডিটর্স রয়েছেন যারা প্রত্যেকেই ডাব্লিউবিসিএস অফিসার্স। চলো এবার চলে আসি ভেতরে। এখানে সিলেবাস সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, তোমরা এই বিষয়ে অবশ্য অবগত থাকবে আমি আশা করতে পারি। এখানে কন্টেন্ট দেখানোর মধ্যে এটাই যে 47টা প্র্যাকটিসের তার প্রত্যেকটা পাশে পেজ মার্ক দেওয়া রয়েছে। এই পাতায় রয়েছে দেখতে পাচ্ছি তোমার 24টা, আর এখানে 47 কমপ্লিট হলো, 720 অব্দি পেজ টোটাল দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে যে আমরা এক ঝলক তোমার দেখিয়েছি, তাও এখানে দেখে নাও, এটা প্রথম সেট। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাবজেক্টকে আলাদা আলাদা করে করা আছে। থ্রু আউট দ্য বুক আমরা তাই দেখতে পাবো। যেমন ইংরেজি প্রথমে আছে, ইংরেজি প্রথমে থাকে ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে। এখানে 25টা প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই। এই যে 25টা প্রশ্ন এখানে হয়ে গেল ইংরেজি অব্দি। কিছু প্রশ্ন আমরা আসছি পরে, একটা পর দেখিয়ে দিই তোমাদের তার আগে। তারপর জেনারেল সায়েন্স এখানে রয়েছে 50 অব্দি, পরবর্তী 25। তারপর জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সাম্প্রতিক ঘটনাবলী। এবার সাম্প্রতিক ঘটনাবলী যেটা আছে, তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকা দরকার। এই যে আমি 26-এর একটা দেখতে পাচ্ছি, একদম 26 রিসেন্টের মধ্যে পড়ছে, বাকিগুলো তো আমি পড়লাম না, দেখবো পরে। ঠিক আছে, তারপর এখানে ইতিহাসের মানে ভারতীয় ইতিহাস শুরু হলো আর কি। ইতিহাস তোমরা জানো একটা বড় অংশ থাকে প্রিলিমসের, কারণ প্রাচীন, মধ্য, আধুনিক থাকলেও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর আলাদা করা থাকে। প্রায় 50 নম্বর ইতিহাস থেকে থাকে। তো ওই জন্য এখানে আমরা দেখবো 100 অব্দি এখানে হয়ে গেল। তারপর ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের রাজনীতি, অর্থনীতি, এই যে জাতীয় আন্দোলন যেটা আমি বলছিলাম ইতিহাসের আর একটা অংশ, যেখানে আরো 25 নম্বর থাকবে, সেই অংশটা 175 অব্দি। এবং সাধারণ মানসিক দক্ষতা, যেমন রিজনিং এবং ম্যাথ বা জিআই একসঙ্গে থাকে, মেন্টাল অ্যাবিলিটি বলা হয়, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সেই অংশটা কিন্তু আমাদের 200 নম্বর এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে ব্যাখ্যা বা আনসার শুরু হলো, যেমনটা তুমি দেখেছো ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর এটা। তো ব্যাখ্যা থাকবে, নলেজ ক্যাপসুল মানে ইংরেজির ক্ষেত্রেও পুরো সুন্দর করে ব্যাখ্যা দিয়েই, কিন্তু শুধু আনসার দেওয়া নেই। এই যে এলিজিবল এর মানে কি এবং কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে, খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি। এবং যেভাবে প্রশ্নগুলো দেখলাম, প্রথম 25 অব্দি আমরা দেখবো হচ্ছে ইংরেজি ব্যাখ্যা হয়ে গেল। তারপর বিজ্ঞান ছিল, যে বিজ্ঞানের ব্যাখ্যাগুলো এবার শুরু হয়েছে দেখতে পাচ্ছ, সব সূত্র ধরে ভালো করে দেওয়া আছে। যেটা যেভাবে দেখলে সেই ক্রমেই কিন্তু ব্যাখ্যাগুলো সব করা থাকছে। নলেজ ক্যাপসুল যেখানে লেখা আছে সেখানে বুঝবে আরো এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকছে ব্যাখ্যার সাথে সাথে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে 200 নাম্বার যে পরীক্ষা, সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা আকারে। আমরা এখন প্রথম সেটেই কিন্তু আছি, কারণ ব্যাখ্যা দিয়ে অনেকটা জায়গা নিচ্ছে। এই যে শেষের অংশ ছিল জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে গিয়ে 200 নম্বরের ব্যাখ্যা শেষ হলো। তারপর এখান থেকে সেট 2 আবার শুরু হচ্ছে। তো এতক্ষণে যে প্রেজেন্টেশন তোমরা বুঝে গেছো। আমরা এইভাবে দু একটা সেট দেখি আরো, যেমন ইংরেজি আবার দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, বুঝতে পারছো কি বলা হচ্ছে। চুজ দ্য কারেক্ট প্রভাব। তারপর হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রগ। ঠিক আছে, চুজ দ্য রাইট প্রভাব, এরকমভাবে রয়েছে। হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ। ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। এইভাবে কিন্তু ইংরেজি প্রশ্ন দেখতে পাচ্ছি। পরের কথায় চলে আসলাম, অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স টু টেক কন্ট্রোল অফ আ প্লেন।
কি বলা হয়? ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, তাকে কি বলা হবে? ঠিক আছে, তারপর জেনারেল সায়েন্সের মধ্যে চলে আসলাম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তচাপ কত? রক্ত সম্পর্কে রয়েছে। কার্বোহাইড্রেট কোন রূপে উদ্ভিদে সঞ্চিত থাকে? পৃথিবীর জীবন্ত বৃহত্তম পাখি কোনটি? লবঙ্গ কি? ডলফিনকে শ্রেণীবদ্ধ করা হয় কিসের ক্ষেত্রে? মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি পাওয়া যায় কোথায়? K2SO4। ঠিক আছে, এর রাসায়নিক নাম কি? এই যে এখানে কোনটা হবে? প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা জিজ্ঞেস করছে। একটি কোষের ডিএনএ হলো। ম্যাগনেসিয়াম ফিতার দহনে কী রঙের শিখা দেখা যায়? নিচের কোনটিকে কুইকসিলভার বলা হয়? নিচের কোন ক্ষতিকারক বিকিরণ সূর্যের দ্বারা হয়? সমুদ্রের গভীরতা মাপতে নিচের কোনটি ব্যবহৃত হয় জিজ্ঞেস করা হচ্ছে। তারপর জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে চলে আসলাম। কোন সংস্থা ন্যাশনাল আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা NIDMS এর সূচনা করে? তারপর রপ্তানি বৃদ্ধি করার জন্য APEDA সম্প্রতি কোন শহরে একটি আঞ্চলিক অফিস উদ্বোধন করল? বিকশিত ভারত যুব সম্ভব 2026 কোন শহরে অনুষ্ঠিত হলো? জাতীয় যুব দিবস কোন তারিখে পালন করা হয় তোমরা অনেকেই জানবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে মেট্রো ফেস্টওয়ের উদ্বোধন করেন? ঠিক আছে, কোন মন্ত্রণালয় ডিস্ট্রিক্ট লেড টেক্সটাইল ট্রান্সফরমেশন উদ্যোগ চালু করে? তারপর এখানে 29th ন্যাশনাল স্পোর্ট ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ NSCC 2025-এর ইউথ গার্লস অনূর্ধ্ব 17 ইভেন্টকে স্বর্ণপদক জয়লাভ করে। ঠিক আছে, সম্প্রতি উইন্টার স্ট্রোম এজরা কোন দেশে আঘাত হেনেছে? তারপর দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত জিজ্ঞেস করা হচ্ছে। গেল্লা ছুট খেলাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? তারপর ভারতের ইতিহাসে চলে আসলাম। হরপ্পা অধিবাসীরা সম্ভবত বর্তমানের ড্যাশ থেকে তামা সংগ্রহ করত। ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি স্তোত্র রয়েছে। এক একটি খণ্ডকে কি বলা হয়? তীর্থঙ্কর মানে কি? পরের পাতায় আসলাম। ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তোর ম্যাপের মতো দেখতে পাবে, খুব সুন্দর করে থাকে ইতিহাস বইতে। সিল্ক রুটস সম্পর্কে নিম্নের কোন বিবৃতি সঠিক জিজ্ঞেস করা হচ্ছে, এরকম প্রশ্ন থাকে। নিম্নের কোন সম্রাটের উপাধি ছিল উত্তরাপথ সামিন? নিম্নের কে রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন না জিজ্ঞেস করছে। মুঘল আমলে গুজরাটের ড্যাশ পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র ছিল। ঠিক আছে, নিম্নলিখিত কোন জোড়াটি ভক্তি এর বিভিন্ন প্রকারগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? 1529 খ্রিস্টাব্দে গড়গড়ার যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন তোমরা অনেকে জানবে। ইরানের শাসক নাদির শাহ কত সালে দিল্লি লুণ্ঠন করেন বা আক্রমণ করে লুণ্ঠন করেন সেটা তোমরা জানবে অনেকে। তারপর এখানে যেমন দেখি, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন তোমরা জানো। ভীমবেটকা গুহা কোন প্রাগৈতিহাসিক যুগের সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে বঙ্গীয় আইন পরিষদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন? জৈন ধর্মীয় সাহিত্যের প্রথম বিধিবদ্ধ সংকলন সিস্টেমাইজেশন কোথায় হয়েছিল? আরো ধরো দেখি, যেমন এখানে একাদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মধ্যযুগীয় ভারতে কোন ধরনের সাহিত্য সবচেয়ে বেশি প্রচলিত ছিল? তারপর ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কি তোমরা জানো? ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? তারপর এখানে চলে আসলাম। শীতকালীন বৃষ্টিপাতের স্থানীয় নাম কোনটি? চিনি শিল্পের জন্য প্রধান কাঁচামাল কোনটি? নিম্নলিখিত কোন অপ্রচলিত শক্তিটি ভারতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে? নিচের ভূমিক্ষয়ের প্রকারগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম দৃশ্যমান হয়? মৎস্য উৎপাদনের অগ্রগতিকে কি বলা হয়? ঠিক আছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর কোন রাজ্যে অবস্থিত? 1855 সালে কলকাতার কোথায় প্রথম পাটকল স্থাপন করা হয়? এটা ইতিহাসের মধ্যেও আসতে পারে, এটা ভূগোলের মধ্যে রাইটলি আছে ইনফ্যাক্ট, ঠিক আছে, ভুল নেই, বা ইকোনমির মধ্যেও আসতে পারে। আচ্ছা, ভারতীয় রেলওয়ে জম্মু ও কাশ্মীর ড্যাশ নদীর ওপর পৃথিবীর সর্বোচ্চ খিলান সেতুর নির্মাণ সম্পন্ন করেছে, তোমরা জানবে এটা। সিকিমের মানুষ লাদাখ ধুয়েছেন উৎসব পালন করে, যেখানে তারা মনে করে ড্যাশ স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হন। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত? অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশটি অবস্থিত রয়েছে? সুন্দরবন কোন ধরনের অরণ্য? এবার ভারতের রাজনীতি অর্থনীতি একসাথে থাকে তোমরা জানো, পলিটি অ্যান্ড ইকোনমি, সেরা অংশে চলে আসলাম।
ভারতীয় সংবিধানে নাগরিকের মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কত সালে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা বিষয়ে বিশেষ অবদান আছে এমন কতজন ব্যক্তিকে রাজ্যসভায়, পার্লামেন্টের রাজ্যসভায় সদস্য পদের জন্য মনোনয়ন দিতে পারেন? এখন কিন্তু এটা চেঞ্জ হয়েছে আগের থেকে, ঠিক আছে। তবে এই কথায় চলে আসলাম, নিম্নের কে ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন? কোন বছরে প্রথম রাজ্যসভার সূচনা হয়েছিল? ভারতের স্বাধীনতার পর কত সালে ভারতের সুপ্রিম কোর্টটি প্রতিষ্ঠিত হয়? 26শে জানুয়ারি 1950। ভারতের সাংবিধানিক পদমর্যাদা কিরূপ ছিল? রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? নিম্নের কোনটি কেন্দ্রীয়করণের বৈশিষ্ট্য নয় জিজ্ঞেস করা হচ্ছে। তারপরে ইকোনমির প্রশ্ন দেখতে পাচ্ছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট কি? ভারতে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণের ভিত্তি জিজ্ঞেস করা হচ্ছে। ড্যাশ বেকারত্ব যা যে কোনো অর্থনীতিতে বিদ্যমান, কারণ লোকেরা এক চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। কৃষি ও মাছ ধরার কার্যক্রম কোন সেক্টরে অন্তর্গত? একটি ড্যাশ ঘটে যখন একটি সরকারের মোট ব্যয় ধার থেকে অর্থ বাদ দিয়ে যে রাজস্ব তৈরি করে তার থেকে বেশি হয়। নিচের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ জিজ্ঞেস করছে? অর্থের মূল্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সঠিক জিজ্ঞেস করা হচ্ছে। তারপর ভারতের জাতীয় আন্দোলন এখানে দেখতে পাচ্ছি, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই কার উক্তি তোমরা সকলেই জানবে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার রচনা সেটাও তোমরা জানো। কোন ব্রিটিশ ভাইসরয় 1905 সালে বাংলা ভাগ করেছিলেন? বঙ্গভঙ্গ, তোমরা জানবে, ঠিক আছে। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালি এবং কোন ভারতীয় শক্তির মধ্যে হয়েছিল? নিচের কে নরমপন্থী নন? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কে রচনা করেন? খুব বিখ্যাত ব্যক্তি, তোমরা জানো। 1914 খ্রিস্টাব্দে এলাহাবাদে সেবা সমিতি কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী কোথা থেকে 1915 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ফিরে এসেছিলেন? কোন জায়গা থেকে ফিরে এসেছিলেন যেখানে তিনি তার আগে নিজের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন? 1928 সালে কোথায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন স্থাপিত হয়? ঠিক আছে। তারপর নিচের কে লোকহিতবাদী, ঠিক আছে, নামে পরিচিত ছিলেন? 1928 সালে গঠিত ইন্ডিয়ান স্টেটস কমিটির প্রধান কে ছিলেন? জার্মানির রেডিও সার্ভিসের অংশ হিসাবে কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয়? ঠিক আছে। কোন ভাইসরয় আমলে ভারত স্বাধীনতা লাভ করে? তারপর পূর্ব ভারতের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি 1947 সালে পাকিস্তানে যোগদান করার সিদ্ধান্ত নিতে গণভোট করেছিল? তারপর সাধারণ মানসিক দক্ষতা শেষ যে অংশ দেখতে পাচ্ছ, এখানে রিজনিং আছে, কিছু কোডিং ডিকোডিং রয়েছে, সুন্দর করে দেওয়া থাকছে। তারপর এখানে অঙ্কর অংশের পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, গড় আছে, ঠিক আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তারপর এখান থেকে আনসার ব্যাখ্যা সহ উত্তর এক্সপ্লেনেশন সহ থাকলো। ইংরেজি অংশটা প্রথমে রয়েছে নলেজ ক্যাসরোল দিয়ে, বাংলা মানেগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মানেগুলো এইভাবে। তারপর বিজ্ঞানের ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছি পরপর যেভাবে ছিল সেইভাবে, যেমন এক্সট্রা ইনফরমেশন দেখতে পাচ্ছ, বিখ্যাত গোয়েন্দা চরিত্র স্রষ্টা, এইভাবে এক্সট্রা ইনফরমেশন থাকছে অনেক ক্ষেত্রেই। ভারতের উচ্চতম স্তম্ভ সুন্দর করে ব্যাখ্যা করা আছে, অনেকটা অংশ নিয়ে ব্যাখ্যা রয়েছে, এক একটা ব্যাখ্যায় অনেকগুলো বেশি বুলেট পয়েন্টও রয়েছে, যেমন এখানে অনেকগুলো বুলেট পয়েন্ট রয়েছে, যেটাকে আমরা বলতে পারি এক্সট্রা ইনফরমেশন। তারপর যেটা লাস্টে দেখলাম জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, সেই অংশটা সুন্দর করে সমাধান করা আছে। 200টা প্রশ্ন এখানে শেষ। তো এই ভিডিও আমি এখানে শেষ করছি। তোমাদের একটা ধারণা দেওয়া আমার উদ্দেশ্য ছিল, আশা করি তোমার ধারণাটা পেয়েছো। তোমাদের সকলের সাথে এইভাবেই আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।